আজ আমি আমার স্বামী আরিফের প্রাক্তন প্রেমিকা ইতিকে নিঃশেষ করে টুকরো টুকরো করেছি, আর তারপর তার পুরো শরীরটাকে প্যাকেট করে ফ্রিজে রেখেছি। আরে না, পুরোটা নয়, কিছু পরিমাণে তো রান্নাও করেছি, যেটা আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা আজকে তৃপ্তি করে খাচ্ছে। আমার শাশুড়ি মা বললেন, বৌমা, এক বক্স মাংস রোজনার বাড়িতে পাঠিয়ে দেব। ইতিটা গরুর মাংস অনেক পছন্দ করে। কি অবাক হচ্ছেন তো? ইতির কথা আমার শাশুড়ি কিভাবে জানলো? ইতি হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার নাম রুমি। আমি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ে। আমার শ্বশুর বাড়ির সকলে শহরে থাকলেও তাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশেই। ঘটকের মাধ্যমেই আমার আর আরিফের বিয়ে হয়। আরিফ খুবই ভদ্র, শিক্ষিত আর নম্র একটা ছেলে। সে বেসরকারি একটা কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছে। আমার শ্বশুর বাড়ির এই 5 তলা বিল্ডিংটার অর্ধেকটা কমপ্লিট করতে যে টাকার প্রয়োজন ছিল সেটা আমার বাবাই দিয়েছে। অথচ আমার নিরীহ বাবা জানেই না যে তার সাথে কত বড় প্রতারণা করা হয়েছে। আমার বাবাটা জানতেই পারলো না যে তার আদরের মেয়েকে মারার জন্য এরা 5 বছর ধরে পরিকল্পনা করে যাচ্ছে। আমি তাদের পরিকল্পনা না জানলে হয়তো এতদিন আমার বাবা আমার মৃত্যুর খবর পেয়েই যেত। আমার বিয়ের 3য় দিন থেকেই আমার স্বামী এবং শ্বশুর বাড়ির সকলের আসল রূপ দেখতে পেলাম। একের পর এক বাহানা করে আমার বাবার বাড়ি থেকে টাকা আনার কথা বলা হতো। আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। আমাকে এমন ভাবে মারা হতো যে মনে হতো আমি হয়তো আর সকালের মুখ দেখবো না। গত 5টা বছর ধরে সব সহ্য করেছি। গত 1 মাস আগে আমি যা জানতে পেরেছি তা জানার পরে আমার পায়ের তলার মাটিটাই সরে গেল। যেহেতু আমি আমার পরিবারের একমাত্র মেয়ে, একদিন আমার বাবা আমাকে ফোন করে জানায় তার সমস্ত সম্পত্তি নাকি আমার নামে লিখে দিবে, কারণ বাবার শরীরটা ভালো যাচ্ছে না। কখন কি হয় বলা যায় না। চাচারা যাতে চক্রান্ত করতে না পারে তাই আগেভাগেই বাবা আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। এটা শোনার পরে আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়ি যাই। তো গ্রামে আসার পরে বাবা আমার নামে সমস্ত কিছু লিখে দেয়। সমস্ত জায়জামেলা মিটে যাওয়ার পরে আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের খবর না দিয়েই শ্বশুর বাড়িতে রওনা দিলাম, মানে শহরের বাড়িতে। 5 তলা বাড়ির 3 তলার ফ্ল্যাটটাতে আমি থাকতাম। আমার কাছে চাবি থাকায় আমি চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ি। বাসায় ঢুকতেই আমার রুম থেকে আমার স্বামী আর তার খালাতো বোন ইতির কণ্ঠ আমি শুনতে পাই। পা টিপে টিপে আস্তে করে আমার রুমের দিকে এগিয়ে গেলাম। দরজায় কান পেতে শুনছি ইতি আমার স্বামীকে বলছে, সোনা, ওই গাইয়া ভূতটাকে কবে বিদায় করছো? তখন আমার স্বামী বলছে, জান, একটু সহ্য করো। ও তোর বাবার একমাত্র মেয়ে, ওর নামে সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছে ওর বাবা। সব সম্পত্তি পাওয়ার পরে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ডিভোর্স দিলে হামলা মামলা এগুলোর মুখোমুখি হতে চাচ্ছি না, কারণ ওর বাবার ভালোই দাপট। মেয়েকে ডিভোর্স দিলে আমাকেই সোজা জেলে পাঠিয়ে দেবে। এত ঝামেলার দরকার নেই। তাই আমি পরিকল্পনা করেছি ওকে দুনিয়া থেকেই সরিয়ে দিব। আগে সবকিছু হাতের মুঠোয় আসুক। আমার স্বামী বলছে 5টা বছর ধরে নাটক করতে করতে আমিও ক্লান্ত হয়ে গেছি। এই গাইয়াটাকে কে সহ্য করে? আর মাত্র 2টা মাস, তারপর হয় এসপার না হয় ওসপার। তারপর সবকিছু তোমার আর আমার। আমি ওই দিনই জানতে পারলাম যে আমার স্বামী বিয়ের আগে থেকেই তার সাথে সম্পর্কে লিপ্ত। অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এই জিনিসটা জানতে আমার 5টা বছর লেগে গেল। আমার সুখের জন্য আমার বাবা কতগুলো টাকাই না দিল ওদেরকে। প্রচন্ড দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভাবছিলাম যে আমি চলেই যাব, এখানে এভাবে থাকার মানেই হয় না। কিন্তু খানিকক্ষণ পরেই ভাবলাম ওদের করা প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ আমি নেবই নেব, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এরপর আমি চুপি চুপি ফ্ল্যাট থেকে বের হয়ে 2 তলায় শাশুড়ির ফ্ল্যাটে চলে গেলাম। ওদেরকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমি সব শুনে ফেলেছি, সবকিছু বুঝে গিয়েছি। আমার শাশুড়ি আমাকে দেখে থমকে গেল আর বলল, বৌমা, তুমি কখন এলে? তোমার না আগামীকালকে আসার কথা ছিল? আমি বললাম, মা, বেশি দিন নিজের সংসার ছেড়ে অন্য কোথাও থাকতে নেই। আমার শাশুড়িকে খেয়াল করলাম তিনি বেশ ভয়ে ভয়ে আছে, কারণ আমি 3 তলার ফ্ল্যাটে গেলেই তো ইতিকে দেখতে পাবো। তিনি তো আর জানেন না যে আমি 3 তলার ফ্ল্যাট থেকে এখানে এলাম। তিনি যেন আমার পথ আটকে দাঁড়িয়েছেন আর কোনোভাবেই আমাকে 3 তলায় যেতে দেবেন না, এমন ভাবে আমাকে আটকানোর চেষ্টা করছেন। আমাকে তড়িঘড়ি করে খাবার এনে দিচ্ছে আর বলছে, বৌমা, আজকে তুমি এখানেই থাকো, আমার শরীরটা খুব একটা ভালো না। আমি প্রচন্ড মনে মনে হাসছি আর ভাবছি, এই মানুষটাকে আমি এতটা সম্মান করে এসেছি এতদিন, এরা এত জঘন্য, এতটা ভয়ঙ্কর। যেই শাশুড়ি আমাকে কথায় কথায় অপমান আর খোটা দেয়, সেই শাশুড়ি আজকে নিজের হাতে ভাত বেড়ে আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কি আদর, কি যত্ন। বিশাল বড় একটা ইলিশ মাছের টুকরো দিল আর দিল গরুর মাংস ভুনা, একদম প্লেট ভরে নিয়ে এসেছে। এরপর দেখলাম উনি 3 তলায় যাচ্ছে, ছেলেকে হয়তো জানাতে যাচ্ছে যে আমি এসেছি। আমি খাবার খেয়ে ধীরে সুস্থে রুমে গেলাম। এমন একটা ভাব দেখালাম স্বামীর সাথে যেন কিছুই জানি না। বিয়ের সময় আমার বাবা আরিফকে 30 লক্ষ টাকা দিয়েছিল ব্যবসার জন্য। সেই ব্যবসা করে আজকে আরিফের 3টা শোরুম। সবকিছু অবশ্য আমার নামই রেখেছে, যাতে পুলিশ সহ সকলেই ভাবে যে বেচারা তার বউকে কতই না ভালোবাসতো। সবকিছু বউয়ের নামে করেছে, তাকে তো কেউ সন্দেহই করবে না। এরপর আমি আলমারি থেকে 10 ভরি স্বর্ণ বের করে সেটা মার্কেটে নিয়ে বিক্রি করলাম। তারপর আমি 28 দিনের মতো সবার সাথে নরমাল ব্যবহার করেছিলাম। 30তম দিন বিকেল বেলায় আমি শাশুড়ির রুমে গেলাম। তার অগোচরে তার মোবাইলটা নিয়ে আমার রুমে আসলাম। ছোটবেলা থেকেই একটা গুণ আমার মধ্যে ছিল, আর সেটা হচ্ছে আমি হুবহু অন্যের কণ্ঠ নকল করতে পারি। শাশুড়ির ফোন থেকে আমি ইতিকে কল করলাম। বললাম, ইতি, কাল বিকেলে একটু বের হোস তো। ইতি বলল, কেন, কাল কি কোথাও যাবে নাকি খালা? বললাম, হ্যাঁ, তোর জন্য ওই যে জড়োয়ার একটা নেকলেস বানাতে দিয়েছিলাম না 4 ভরির মধ্যে, ওটা নিয়ে আসতে যাব। সে বলে উঠলো, ঠিক আছে খালা, আমি কালকে সকাল সকাল চলে আসবো। শাশুড়ির ফ্ল্যাটে গিয়ে মোবাইলটা ঠিক জায়গা মতো রেখে দিলাম আর তার জন্য 1 কাপ চা বানালাম। চায়ের সাথে একটা চেতনানাশক ওষুধ মিশালাম। এই চাটা খাওয়ার পরে আমার শাশুড়ি মা টানা 5 ঘন্টার জন্য গভীর ঘুমে তলিয়ে গেলেন। একটু
একটু পরেই দেখলাম ইতি আসলো। আমি তাকে দরজা খুলে দিলাম আর বললাম, মা তো ঘুমাচ্ছে, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা পানি নিয়ে আসছি। ইতির খাবারের মধ্যেও আমি সেই ওষুধটা মিশিয়ে দিলাম। নাস্তা খাওয়ার পরে ইতিও আমার শাশুড়ির মতো গভীর ঘুমে তলিয়ে গেল। তারপর আমি ইতির শরীরটাকে টেনে হিচড়ে বাথরুমে নিয়ে যাই আর আমার পোশাকটা বদলে শাশুড়ির একটা মেক্সি পরি। মেক্সি পরার কারণ ছিল সবাই যাতে আমার শাশুড়িকেই সন্দেহ করে। এরপর আমি ছুরি দিয়ে নিজের হাতে ইতিকে জবাই করলাম। 4 ঘন্টা ধরে আমি ইতির শরীরটাকে টুকরো টুকরো করলাম আর তার শরীরের যে অংশগুলো রান্না করব বলে মনস্থির করেছি সেই অংশগুলোর চামড়া খুব কষ্টে টেনে টেনে তুলেছি। এরপর এই অংশগুলো কেটে টুকরো টুকরো করে সেটা রান্না করার জন্য প্রস্তুত করলাম আর বাকি অংশগুলো কেটে আমি পলিথিনে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলাম। এরপর আমি জামা বদলে ফ্রেশ হয়ে নিলাম। এরপর খুব সুন্দর করে ইতির মাংস রান্না করলাম। শাশুড়ির জন্য গর্ত খুঁড়েছি। বিকেলে আমার শাশুড়ি ক্ষীর রান্না করছিল। পাশে দাঁড়িয়ে থাকা আমার হাতে ছিল একটা বিষের শিশি। এই এক শিশি বিষের দাম 3 লক্ষ টাকা। এই বিষ যে খাবে সে ধুকে ধুকে অসহ্য যন্ত্রণা নিয়ে তারপরে মৃত্যুবরণ করবে। রাত 2টা বাজতেই আমার স্বামী আর শ্বশুর অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তারা পরপারে চলে যায়। প্রায় 1 সপ্তাহ পরে নিচতলা থেকে ভাড়াটিয়ার আসলো। এসে জানালো ট্যাঙ্ক থেকে নাকি অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছে। ট্যাঙ্ক পরিষ্কার করার সময় লেবাররা নাকি ইতির দেহাবশেষ খুঁজে পায় আর সেই সাথে আমার শাশুড়ির মেক্সিটাও নাকি খুঁজে পায়। সন্দেহের তীর যায় আমার শাশুড়ির দিকে। আমার খালা শাশুড়ি আমার শাশুড়ির চুল টেনে ধরে বলল, আমার মেয়ে সর্বশেষ তোর সাথেই কথা বলেছিল আর সে তোর বাসাতেই গিয়েছিল। পুলিশও শাশুড়ির কল রেকর্ড থেকে জানতে পারে আমার শাশুড়ির লাস্ট কলটা ইতিকেই করেছিল। এরপর শাশুড়িকে অ্যারেস্ট করা হয়। আমার শাশুড়ি এখন জেলে। এভাবে বুদ্ধি করে শাশুড়িকেও সরিয়ে দিলাম। ভাগ্য আমার সহায় ছিল, তাই কেউ কিছু বুঝতে পারেনি। এখন এই 5 তলা বাড়িটাতে আমি আর আমার বাবার বাড়ির লোকজন থাকে। আমার স্বামীর সমস্ত ব্যবসা আমি একাই দেখাশোনা করি। জানি না কতদিন ভাগ্য আমার সহায় থাকবে, তবে আমার ভাগ্য সহায় থাকুক আর না থাকুক, কৌশল খাটিয়ে এই অমানুষগুলোকে এত বড় শাস্তি দিয়েছি, এটা ভেবেই আমি মানসিক শান্তি পাই।